কখনো কি এমন হয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো, আরে এই মানুষটাকে তো আমি ঠিক চিনতে পারছি না? আজ আমরা ঠিক এই ব্যাপারটাই সারণভাবে দেখব। আত্মপরিবর্তন বা সেলফ ট্রান্সফরমেশনের পেছনের মনস্তত্ত্বটা কি? আর এটা কিন্তু কোনো সাধারণ ওপর বদল নয়। আমরা কথা বলছি ভেতর থেকে ঘটে যাওয়া একটা আমূল রূপান্তর নিয়ে। বেশিরভাগ সময়ই এই জার্নিটা শুরু হয় একটা অদ্ভুত অস্বস্তি দিয়ে, যখন মনে হয় যাকে দেখছে সে তো আমার হওয়ার কথা ছিল না। নিজের থেকে এই যে একটা দূরত্ব তৈরি হওয়া, এই অনুভূতিটাই আসলে অনেকের জন্য পরিবর্তনের প্রথম ঘণ্টা বাজিয়ে দেয়। তো এই অস্বস্তিকর অনুভূতির আসল মানে কি? এটা কি কোনো ব্যর্থতার লক্ষণ? একদমই না। বরং প্রথম পর্বে আমরা দেখব এই অস্বস্তিটাই আসলে একটা অবিশ্বাস্য যাত্রার একেবারে সূচনা বিন্দু। কিন্তু প্রশ্ন হলো, কি সেই জিনিস যা আমাদের এত বড় একটা পদক্ষেপ নিতে বাধ্য করে? আসলে এটা হলো একটা ক্রিটিক্যাল পয়েন্টে পৌঁছে যাওয়া। দেখুন, আসল পরিবর্তনটা ঠিক তখনই শুরু হয় যখন বর্তমানে আটকে থাকার কষ্টটা ভবিষ্যতের অজানা ভয় থেকেও বড় আর অসহ হয়ে ওঠে। আচ্ছা, একবার পরিবর্তনের ডাকটা শোনার পর আসল কাজ শুরু হয়। আমরা এখন প্রবেশ করছি দ্বিতীয় পর্বে। আমাদের জীবনের সেই অদৃশ্য দেয়ালগুলোকে প্রশ্ন করা, যেগুলো আমরা হয়তো এতদিন দেখতেই পাইনি। আমাদের সবার জীবনে কিছু ইনভিজিবল স্ক্রিপ্ট বা অদৃশ্য লিপি দিয়ে চলে। এগুলো কি? এগুলো হলো আমাদের মনে খুব গভীরে গেঁথে থাকা কিছু বিশ্বাস, যা আমরা আমাদের পরিবার, সমাজ বা ছোটবেলার অভিজ্ঞতা থেকে নিজের অজান্তেই শিখে ফেলি। যেমন, সাফল্য আসলে আমার জন্য নয়, এই ধরনের চিন্তাই কিন্তু ঠিক করে দেয় আমরা নিজেদের জন্য কি সম্ভব বলে মনে করি। এই কথাগুলো কি খুব চেনা চেনা লাগছে? যেমন ধরুন, আমি বোধহয় যথেষ্ট ভালো নই, নতুন করে শুরু করার জন্য অনেক দেরি হয়ে গেছে, অথবা আমি বরাবরই খুব অগোছালো। এগুলো কিন্তু শুধু সাধারণ চিন্তা নয়, এগুলো হলো সেই অদৃশ্য জেলের দেওয়াল যা আমরা নিজেদের অজান্তেই নিজের চারপাশে গেঁথে তুলি। আর এখানেই কিন্তু আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে, সচেতনতা। এটাই হলো বিদ্রোহের প্রথম ধাপ। শুধু এই প্যাটার্নগুলোকে লক্ষ্য করা, এই অদৃশ্য দেয়ালগুলোকে চিনতে পারা, এটাই মুক্তির দিকে প্রথম ঝাঁপ। কারণ একবার আপনি দেয়ালটা দেখতে পেলে সেটার আর আপনার ওপর আগের মতো সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু শুধু সচেতন হলেই কি সব বদলে যায়? তাহলে পরিবর্তন এত কঠিন আর এলোমেলো মনে হয় কেন? এটাই আমাদের তৃতীয় পর্বের বিষয়, বিকাশের অদ্ভুত বৈপরীত্য। এর পিছনের বিজ্ঞানটা কিন্তু দারুণ মজার। একে বলে নিউরোপ্লাস্টিসিটি। সোজা কথায় আমাদের মস্তিষ্কের নতুন চিন্তা বা অভ্যাসের সাথে সাথে নিজেকে শারীরিকভাবে বদলে ফেলার ক্ষমতা। ভাবুন তো, আপনার মস্তিষ্কটা একটা জঙ্গলের মতো। যখনই আপনি একটা নতুন চিন্তা বা কাজ করছেন, আপনি যেন সেই জঙ্গলে একটা নতুন রাস্তা তৈরি করছেন। আর বারবার ব্যবহারের ফলে সেই রাস্তাটাই চওড়া আর সহজ হয়ে যায়। আর এখানেই আসল প্যারাডক্সটা লুকিয়ে আছে। পরিবর্তনের সময় যে একটা তীব্র অস্বস্তি হয়, ওটা কিন্তু ব্যর্থতার লক্ষণ নয়, বরং ওটাই প্রমাণ যে আপনি ঠিক পথে এগোচ্ছেন। এই ঘর্ষণটাই জানান দেয় যে আপনার মস্তিষ্ক তার পুরনো আরামের রাস্তা ছেড়ে নতুন পথে চলতে বাধ্য হচ্ছে। আপনার পুরনো সত্তা তার ক্ষমতা হারাচ্ছে। এটা আমাদের একটা খুব জরুরি পার্থক্যের দিকে নিয়ে আসে। দেখুন, একদিকে আছে শুধু অভ্যাস বদলানো, যা শুধু অন্যভাবে কিছু করার ওপর জোর দেয়, কিন্তু আসল কাজটা হলো পরিচয় বদলে ফেলা। এর ফোকাস হলো অন্যরকম কেউ হয়ে ওঠার ওপর। এমন একটা নতুন আত্মপরিচয় তৈরি করা যেখানে নতুন আচরণগুলো খুব স্বাভাবিক মনে হয়, জোর করে চাপানো নয়। তাহলে আমাদের মন এত বাধা দেয় কেন বলুন তো? এর কারণ হল সাইকোলজিক্যাল হোমিওস্টেসিস। ভাবুন, এটা আপনার মনের একটা থার্মোস্ট্যাটের মতো, যার কাজ হলো আপনাকে আপনি বানিয়ে রাখা। যখনই আপনি এমন কিছু করেন যা আপনার বর্তমান পরিচয়ের সঙ্গে মেলে না, আপনার মস্তিষ্ক সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দেয় আর আপনাকে পুরনো কমফর্ট জোনে টেনে আনার চেষ্টা করে। কিন্তু এই পরিবর্তনের যাত্রাটা কখনোই একটা সরল রেখায় হয় না। তাই চতুর্থ পর্বে আমরা সেই মধ্যবর্তী পথের কথাই বলবো, যে পর্যায়টা প্রায় অগোছালো, অনিশ্চিত আর গোলকধাঁধার মতো মনে হয়। এই পুরো প্রক্রিয়াটা অনেকটা গল্পের নায়কের যাত্রার মতো। প্রথমে পরিচিত জগৎ, চেনা ছক ছেড়ে বেরিয়ে আসতে হয়। তারপর মুখোমুখি হতে হয় ভেতরের ভয়, সন্দেহ আর বাধার। এটা আমাদের এক লিমিনাল স্পেস বা মধ্যবর্তী স্থানে নিয়ে যায়, মানে পুরনো আর নতুন পরিচয়ের মাঝখানের এক অনিশ্চিত অবস্থা। আর সবশেষে রূপান্তরিত হয়ে ফেরা আর নতুন পরিচয়কে জীবনের সঙ্গে এক করে নেওয়া। চলুন এই মধ্যবর্তী অংশটার ওপর একটু ফোকাস করি। এই লিমিনাল ফেজ, এটাই হলো সেই জায়গা যেখানে আপনার মস্তিষ্ক আপনার ব্যক্তিগত গল্পটা নতুন করে লেখে। হ্যাঁ, এটা অস্বস্তিকর, কিন্তু পুনর্জন্মের জন্য এটা অপরিহার্য। নিউরোসায়েন্সের দিক থেকে দেখলে এই সময় মস্তিষ্কে সেলফ রিফ্লেকশন নেটওয়ার্কগুলো সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে।
কখনো কি মনে হয়েছে যে আপনি পুরনো আর নতুনের মাঝখানের কোনো একটা সেতুতে দাঁড়িয়ে আছেন? এটাই সেই অনুভূতি। বেশ, তাহলে এই নতুন গল্পটাকে জীবনে স্থায়ী করব কিভাবে? চলুন পঞ্চম পর্বে এর জন্য প্রয়োজনীয় কিছু টুলস দেখে নেওয়া যাক, যা এই রূপান্তরকে টিকিয়ে রাখতে সাহায্য করে। এখানকার একটা মূল কনসেপ্ট হল কগনিটিভ ডিসনেন্স। এটা কি? এটা হলো সেই মানসিক অস্বস্তি যা আপনার কাজ আর বিশ্বাসের মধ্যে অমিল হলে তৈরি হয়। বেশিরভাগ মানুষ এই অস্বস্তি থেকে পালানোর জন্য পুরনো অভ্যাসে ফিরে যায়, কিন্তু যারা সত্যি রূপান্তরিত হন তারা এই অস্বস্তিটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করেন। তারা এই অনুভূতিটাকে সহ্য করেন যতক্ষণ না তাদের পুরনো বিশ্বাসগুলো তাদের নতুন কাজের সাথে তাল মেলাতে শুরু করে। আর এই টুলসগুলোই আমাদের নতুন সত্তাকে একীভূত করতে সাহায্য করে। যেমন র্যাডিক্যাল অনেস্টি, মানে কোনো লজ্জা বা বিচার ছাড়াই নিজের ভেতরের সত্যিটাকে স্বীকার করা। ইমোশনাল অ্যাওয়ারনেস, নিজের অনুভূতিগুলোকে শত্রু না ভেবে ডেটা বা বার্তাবাহক হিসেবে দেখা। সেলফ কম্প্যাশন, নিজের প্রতি সদয় থাকা, যা মস্তিষ্কের ভয়কে শান্ত করে। আর সবশেষে এনভায়রনমেন্টাল ডিজাইন, সক্রিয়ভাবে এমন এক পরিবেশ তৈরি করা যা আপনার নতুন সত্তাকে বেড়ে উঠতে সমর্থন যোগায়। অবশেষে এই পুরো যাত্রাটা আমাদের এক গভীর উপলব্ধির দিকে নিয়ে আসে। রূপান্তর মানে আসলে সম্পূর্ণ নতুন কেউ হয়ে যাওয়া নয়, বরং এটা আসলে নিজেকে ফিরে পাওয়ার মতো। সমাজে চাপিয়ে দেওয়া সব স্তর ঝেড়ে ফেলে সেই আসল সত্তায় ফিরে আসা, যা সবসময় আপনার ভেতরেই ছিল। তাই আমরা এই আলোচনাটা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। আপনাকে যা কিছু হতে শেখানো হয়েছে তারও গভীরে আপনি আসলে কে? এই ভাবনাটাই হয়তো আপনার আসল রূপান্তরের যাত্রাকে এগিয়ে নিয়ে যাবে।